স্বামীজি যখন ছোট তখন স্বামী বিরজানন্দজির দাদুর সে আমবাগানে দোল খাচ্ছেন। সবাই বলছে যে আম গাছের উপর ব্রহ্মদত্তি আছে। স্বামীজি দোলটা খাচ্ছেন দেখার জন্য যে ব্রহ্মদত্তি আছে না নেই, ভয়ের কোনো বাড়াই নেই। স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির আত্মীয় হতেন। স্বামীজি একটা খুব দার্শনিক কথা বলছেন যে খুব কাঁদো, কাঁদলে চোখের জল সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠেন। স্বামীজি লিখেছেন মেরি হেলকে, ডাক্তার তামাক ছাড়তে বলে। জীবনটা পুরোটাই খেলার ছলে নিয়েছিলেন। জীবনটা সব সময়তেই একটা রসিকতা ছিল। দ্বিতীয়বার বিদেশে 170টা বক্তৃতা করেছে। স্বামীজি ওই দুষ্টুমিটা ধরে রেখেছিলেন বলেই ওই সংক্ষিপ্ত জীবনটা আনন্দ করতে পেরেছিলেন। রোমা রোলা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে শ্রীরামকৃষ্ণ রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট, বিবেকানন্দ তাই হি রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট। সব সময় সেই শিশু মানুষটিকে বহন করে বেরিয়েছেন। চপ কাটলেটের একটা বড় পৃষ্ঠপোষক ছিলেন এবং বলেছিলেন যে কলকাতা এমন একটা দিন আসবে যে ময়রার দোকান উঠে যাবে কিন্তু চপ কাটলেটের দোকান হবে। তাই হয়ে গেছে। কিন্তু স্বামীজির প্রত্যেক বছর বেলুড় মঠে তার জন্মদিনের দিন 12ই জানুয়ারি ব্রেকফাস্ট টেবিল সাজানো হয়। সবাই বলতেন স্বামীজি আপনি এত হাসছেন, বলেন দেখো আমি আনন্দের অমৃতের সন্তান, আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। সিস্টার নিবেদিতা বলছেন আমাদের যিনি গুরু তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া না। শ্রীরামকৃষ্ণ তো রঙ্গরসিকতার মধ্যে ছিলেন। রামকৃষ্ণ নিজে যেহেতু রসিক ছিলেন, এই রসিক ছেলেটিকে তিনি গ্রহণ করেছিলেন। বিবেকানন্দ অসম্ভব ভালো ক্যারিকেচার করতে পারতেন, অসম্ভব ভালো। গলা নকল করা, ভাবভঙ্গি নকল করা, এগুলো খুব ভালো করে করতে পারতেন। দুষ্টু মানুষেরা যারা সৎ দুষ্ট হয় তারা খুব চৌখোশ হয়। বিবেকানন্দের এই চৌখোশটা ছিল, ভীষণ চৌখোশ ছিলেন। যে কোনো অবস্থায় খাপ খাওয়াতে পারতেন নিজেকে। রসিকতাটা ওই পরিবারের মধ্যে ছিল। শ্রীরামকৃষ্ণকেও তো রসিকতা করতে ছাড়েননি। স্বামীজি বিদেশে হেনরিয়েটা মুলারের বাড়িতে দিনের পর দিন নিরামিষ খেয়েছেন, কারণ হেনরিয়েটা মুলার নিরামিষ খেতেন। বিবেকানন্দ পড়েননি, তারা ভাবলেন বুঝি বিবেকানন্দ খুব লোভী ছিলেন। কতদিন যে অনশনে কাটিয়েছেন সেটা কেউ জানলো, সেটা কেউ বললো না। স্বামীজি খুব পরিপাটি করে খেতে ভালোবাসতেন, নট ইন হিউজ কোয়ান্টিটি, কারণ পরিমিতি বোধটা তো ছিল একেবারে রক্তমজ্জা হাড়ে মেশানো। এই রসিকতাও করতেন পরিমিতি রেখে। নমস্কার, স্মরণে মননে চিন্তায় ও চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকের পডকাস্ট শুরু করছি। এই পডকাস্টে আমার সঙ্গে রয়েছেন তরুণ গোস্বামী। তরুণবাবু, স্বাগত আজকের পডকাস্টে। আমরা গতদিন স্বামীজির নানা ফ্যাসেটের মধ্যে আমরা আলোচনা করেছিলাম যে স্বামীজির বন্ধুদের সঙ্গে সম্পর্ক, প্লাস স্বামীজির গান সম্বন্ধে ওটা বলেছিলাম। আজকে কিন্তু একদম সাবজেক্ট চেঞ্জ করে চলুন স্বামীজি দুষ্টুমি নিয়ে আবার একটু ফিরে যায়। এবং স্বামীজি যে দুষ্টু মানুষ ছিলেন আপনার কথা থেকে বহু শুনেছি। সেই দুষ্টুমি কিন্তু কোনো ক্ষতিকারক নয়, কিন্তু দুষ্টুমির জন্য। আজকে এক কাজ করি, আমরা সেই ছোটবেলা থেকে তার সন্ন্যাসী জীবন, তার গুরু ভাইয়ের সঙ্গে সমস্ত রকমের দুষ্টুমির একটা করে টেস্ট পাই। আপনি শুরু করুন আপনার দুষ্টুমি। স্বামীজি যখন ছোট তখন স্বামী বিরজানন্দজির দাদুর সে আমবাগানে দোল খাচ্ছেন। সবাই বলছে যে আম গাছের উপর ব্রহ্মদত্তি আছে। স্বামীজি দোলটা খাচ্ছেন দেখার জন্য যে ব্রহ্মদত্তি আছে না নেই। ছোটো বয়সে তো মানুষ ভূতকে ভয় পায়, ও ভয়ের কোনো বাড়াই নেই। সতীশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি ডন পত্রিকার ডন সম্পাদক ছিলেন, তার অসাধারণ ঘটনার উল্লেখ আছে তার আত্মজীবনীতে। তাদের বাড়িতে দুটো ঘর ছিল আড্ডা মারার। একটায় তার বাবা এবং বাবার বন্ধুরা আড্ডা মারতেন, আরেকটা তার কাকা এবং কাকার বন্ধুরা আড্ডা মারতেন। তাদের সেই আড্ডাখানাকে বলা হতো অক্সফোর্ড এবং কেমব্রিজ। তো স্বামীজি এবং কেমব্রিজে স্বামীজি আসতেন, নরেনবাবু নাহলে আড্ডা জমতো না। একদিন জিভে গজা এসছে। স্বামীজি জিভে গজা খেতে খুব ভালোবাসতেন। কিছুটা জিভে গজা খেয়েই সে এঁটুটাকে ফেলে দিয়েছেন ওই হাঁড়ির মধ্যে। বলেন দেখ আমি কায়েতের ছেলে, তুই তো সব জাত চলে যাবে এই জিভে গজা খেলে। এই বলে সে পুরো হাঁড়ির জিভে গজাটা খেয়ে ফেললেন। রাত্রিবেলায় স্বামী ব্রহ্মানন্দ স্বামীজির আত্মীয় হতেন, তিনি একদিন বললেন যে তুমি তো অনেকদিন জিমনেশিয়ামে যাও না, তুমি পিকক ডান্স ভুলে গেছো। পিকক ডান্স মানে হাতে হাঁটতে হবে, পায়ের ওপর মানে ঊর্ধ্বপদে হাঁটতে হবে। তো রাত্রিবেলা বাড়ির সবাই দেখলেন ব্রহ্মানন্দজি, তিনি তখন রাখালচন্দ্র ঘোষ,
তিনি লণ্ঠন দিয়ে ওই স্বামীজির বাড়ির বড় উঠোনটায় লণ্ঠন দিয়ে যাচ্ছেন, আর স্বামীজি পিকক ডান্স করে বলছেন, দেখ এখনও কীরকম করতে পারি। দুষ্টুমির কোনো শেষ ছিল না। বিদেশে গিয়ে রান্না করেছেন, তো সাহেবরা খুব বলছে যে রান্না খাবেন, তারা যোগীর রান্না ইত্যাদি ইত্যাদি। স্বামীজি লঙ্কা দিয়ে চলে এসছে, তারা তো খেয়ে একেবারে ছটফট করছে, লঙ্কা অতটা কামড়ে ফেলেছে। তো স্বামীজি বলছেন যে, তারা বলছে এটা কী হলো স্বামীজি, এত ঝাল লাগছে ইত্যাদি। তখন স্বামীজি একটা খুব দার্শনিক কথা বলছেন যে, খুব কাঁদো, কাঁদলে চোখের জল সাফ হয়, ভেতরের ব্রহ্মসিংহ জেগে ওঠে। যখন যাচ্ছেন পরিব্রাজক, তখন খুব স্বামীজির তামাক পায়ে লাগানো হচ্ছে, অভেদানন্দজির পায়ে লাগানো হচ্ছে তামাক। উনি সেখান থেকে কিছুটা তামাক নিয়ে এসে তামাক খাচ্ছেন, তামাক ছাড়তে পারেননি। শেষে জীবনের সায়ান্নে এসে বিরজানন্দজিকে বলছেন, তুই কি তামাক খাস? দেখ ডাক্তাররা বলেছে, আমি কিন্তু তামাক ছাড়তে পারিনি। দেখবেন এটি চিঠিতে আছে, আমরা বাকচক্রেও পড়েছি, উল্লেখ করেছি এই চিঠির কথা। স্বামীজি লিখেছেন মেরি হেলকে, ডাক্তার তামাক খেতে বলেনি, তামাক ছাড়তে বলে। মানে এই যে তামাক ছাড়তে বলবে না কোনো ডাক্তার, হতে পারে না। স্বামীজি বলছেন তামাক তিনি ছাড়তে বলেননি, অতএব খুব তামাক খাচ্ছি। রকি ফেলার তিনি স্বামীজিকে নানা তার অর্থের কথা বলেছিলেন। তো স্বামীজি তাকে বললেন যে, ও শুনে কোনো লাভ নেই, তুমি মানুষের জন্য কী করেছো বলো। তারপর রকি ফেলাররা ট্রাস্ট করে এনে সেই কী ট্রাস্টে আছে সেটা স্বামীজিকে পড়ে শোনান। স্বামীজি খুব খুশি হন, সেটা বিখ্যাত রকি ফেলার ট্রাস্ট ডিড, মানুষের জন্যই তার পুরো টাকাটাই উৎসর্গীকৃত। তো বলেন যে কালকে খুব বকিয়েছো, এখন একটা চুরুট দেয়, বলে চুরুট টানতে টানতে চলে গেলেন। জীবনটা পুরোটাই খেলার ছলে নিয়েছিলেন। কিরম দুষ্টুমি, সুইজারল্যান্ডে বেলুন চড়ে ঘুরে বেড়াচ্ছেন, হট বেলুন চড়েছিলেন। তারপর আবার দেখব যে নৌকার স্নানের উপযোগী পোশাক পরে বাইচ খেলছেন। তো সবসময় এগুলো তো একটা দুষ্টু মানুষেরই আছে, সব কিছুর মধ্যেই আছেন। অশ্বিনী কুমার দত্ত কী দেখলেন আলমোড়াতে একজন সাধু ঘোড়া থেকে এসে নামলেন, একজন সাহেব ঘোড়াটাকে জিন ধরে আস্তা বলে নিয়ে গেলেন। তখন তিনি কাছেই দেখলেন যে সাহেবটি হচ্ছেন নরেন্দ্রনাথ। বলছেন, আমি কি বলবো আপনাকে, কি বলে ডাকবো? তখন বলছে, নরেন বলবেন, যে নামে তিনি ডাকতেন। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীর বর্ণনা আছে যে আহারিটলা ঘাট দিয়ে যেতে যেতে শিষ্য দেখলেন দূরে সন্ন্যাসী আসছেন, সন্ন্যাসীর হাতে ঠোঙায় করা বাদাম ভাজা, তিনি মনের আনন্দে বাদাম ভাজা খেতে খেতে যাচ্ছেন। কাছে আসতেই শিষ্য দেখলো সন্ন্যাসীটি কেউ না, তার গুরু বিবেকানন্দ। আবার কলকাতা সে ফিরে যাচ্ছেন, আলু কাবলি কিনেছেন, সেটা খেয়েছেন, টক ঝাল দা আলু কাবলি, আবার রেখে দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দের জন্যে। মঠে পৌঁছে বলছেন, দেখ রাজা, তোর জন্য আলু কাবলি করেছি, কীরকম টক ঝাল দিয়ে রান্না করেছে দেখ। জীবনটা সব সময়তেই একটা রসিকতা ছিলেন। চোখ চলে গিয়েছিল তো ডায়াবেটিসে, তখন সবাইকে বলছেন যে ঠাকুর আমাকে ওষুধদের দেবতা করে দিলেন। শুক্রাচার্যের একটা চোখ চলে গিয়েছিল, তেমনি আমরা একটা ওষুধদের দেবতা হয়ে গেছি। স্বামীজির গলা সম্বন্ধে আপনি বলছেন আগের দিন, আমার দাদামশাই, তার সঙ্গে স্বামীজির ব্যক্তিগত পরিচয় ছিল। তো স্বামীজি বলতেন যে এত বক্তৃতা করেছে ওদেশে যে গলাটা এখন ট্রেমেলো, গলাটা কাঁপে, আর গান গাইতে পারে না বলে স্বামীজি আর গান গাইতেন না। সে গলায় বক্তৃতা করার জন্য, তখন তো মাইক্রোফোন ছিল না, বক্তৃতা করতে গিয়ে গলার উপর এত চাপ পড়েছে, দ্বিতীয়বার বিদেশে 170টা বক্তৃতা করেছেন। এবং আমার ব্যক্তিগতভাবে ধারণা যে স্বামীজি ওই দুষ্টুমিটা ধরে রেখেছিলেন বলেই ওই সংক্ষিপ্ত জীবনটা আনন্দ করতে পেরেছিলেন। শরীরের তো যন্ত্রণা ছিলই, এই ধরুন দুর্গা পুজোর সময় এত পা ফুলে গেল, শিষ্যকে বলছেন পাটা খুব টাটাচ্ছে, তো একটু হাত বুলিয়ে দে। দোতলার ঘর থেকে দেখলেন স্বামী ব্রহ্মানন্দ বিভোর হয়ে নাচতে নাচতে ঠাকুর ভাসান দিচ্ছেন, নিজে কিন্তু নামতেই পারলেন না। বিজয়া দশমীর দিন একবারই তো দুর্গা পুজো করেছিলেন বেলুর মঠে 1901 সালে, পরের বছর তো তার শরীর চলে গেছে। কিন্তু ওই শিশুটাকে সারা জীবন বহন করে বেরিয়েছিলেন। রোমা রোলা শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে শ্রীরামকৃষ্ণ রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট, বিবেকানন্দ তাই, হি রিফিউজ টু বি অ্যান অ্যাডাল্ট। সব সময় সেই শিশু মানুষটিকে বহন করে বেরিয়েছেন। শিশুর যে সারল্য থাকে, শিশুর যে বয়সোচিত দুষ্টুমি থাকে, বিবেকানন্দ সেইটা সারা জীবন বহন করেছেন। তিনি কোনোদিন প্রাপ্তবয়স্ক হননি, এবং তাই বলছেন যদি কখনো হৃদয় এবং মস্তিষ্কের মধ্যে সংঘাত হয়, তুমি তোমার হৃদয়ের দিকে তাকাও।
মস্তিষ্কের দিকে তাকিও না, হৃদয়ের দিকে তাকাও। একটা কথা আমার ভীষণ ইচ্ছে করে, কৌতূহল হয়, আপনার কথা শুনেই বুঝি যে তিনি ভোজন রসিক ছিলেন। হ্যাঁ, ভোজন রসিক তো বটেই, মানে নানা জিনিস খেতে ভালোবাসতেন, সে মুড়ি হোক, সে চানাচুর হোক, যাই হোক। তাকে কি পেটুক বলা যায়? না না না, একেবারেই ছিল না। যদিও স্বামী কিন্তু অদ্ভুত মানুষ ছিলেন জানেন। তখন কলকাতায় একটা বড় লোকেদের ছেলেদের একটা খেলা ছিল। খেলাটা হচ্ছে ঘোড়ার গাড়ি ভাড়া করতেন। সেই ভাড়া করে গিয়ে তারা চলন্ত ঘোড়ার গাড়ি থেকে বিয়ারের বোতল ফাটাতেন, রাস্তায় ছুঁড়ে মারলে এই বোতল ভেঙে যেত এবং পুলিশ তাদের গ্রেপ্তার করত। বিবেকানন্দ কিন্তু এরকম গাড়ি ভাড়া করতেন, সেই গাড়ি কলকাতার বিভিন্ন রাস্তায় ঘুরতো, স্বামীজিরা গান গাইতেন। হ্যাঁ, গ্রিডি ক্লাব তৈরি করেছিলেন, সেখানে কিছু কিছু পয়সা দিয়ে বিভিন্ন রকম খাবার খেতেন তারা, এবং পিকনিক করতেন মাঝে মাঝে, এবং চপ কাটলেটের একটা বড় পৃষ্ঠপোষক ছিলেন, এবং বলেছিলেন যে কলকাতায় এমন একটা দিন আসবে যে ময়রার দোকান উঠে যাবে কিন্তু চপ কাটলেটের দোকান হবে। তাই হয়ে গেছে, কিন্তু এখনও তাই হয়ে গেছে। এখন যদি কলকাতার দিকে তাকান, মিষ্টির দোকান থেকে চপ কাটলেটের দোকান বেশি, রাস্তায় রোলের দোকান, চপের দোকান, কাটলেটের দোকান এইসবে বেশি চলছে। স্বামীজি খেতে খুব ভালোবাসতেন। স্বামীজির প্রত্যেক বছর বেলুড় মঠে তার জন্মদিনের দিন 12ই জানুয়ারি ব্রেকফাস্ট টেবিল সাজানো হয়, একদম ওয়েস্টার্ন ব্রেকফাস্ট। খুব খেতে ভালোবাসতেন, এবং সব সময়ই তার একটা, ওই বললাম না যে সব সময় তার একটা রঙ্গরসিকতা ছিলই। একটি বই আছে শঙ্করী প্রসাদ বসুর লেখা, সহাস্য বিবেকানন্দ। যখন তিনি বইটি লেখেন, আমি সেই বইটি বক্তৃতা দেওয়া শুনেছি। আমি তখন ক্লাস 9-এ পড়ি। শিবানন্দ হলে প্রত্যেক মঙ্গলবার বক্তৃতা দিতেন। তুমুল সমালোচিত হয়েছিলেন যে বিবেকানন্দ এরকম করে হাসতেন কী করে। তো শঙ্করীবাবু লিখছেন যে স্বামীজির গাল গল্প ভারী চেহারার দিকে তাকিয়ে আমেরিকার সকলের চোখেও মনে একটা অনুচ্চারিত জিজ্ঞাসা, কোথায় ছুঁচটো দাড়ি, ছুঁচটো মুখ, লাল চোখ, এতখানি সহাস্য মেদ। সবাই বলতেন, স্বামীজি আপনি এত হাসছেন? বললেন, দেখো আমি আনন্দের অমৃতের সন্তান, আধ্যাত্মিক মানুষেরা আনন্দে মোটা হয়, আমি মোটা মানুষ, সুতরাং আমি আধ্যাত্মিক মানুষ। এই কথা বলার সময় তার চোখ দুটো আনন্দে ঝিকিয়ে উঠত। এই যে জীবনটাকে আলিঙ্গন করেছিলেন। সিস্টার নিবেদিতা বলছেন, আমাদের যিনি গুরু, তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। বিবেকানন্দ জীবন থেকে পালাননি কোনো দিন, জীবনটাকে জড়িয়ে ধরে রেখেছিলেন, এবং তিনিই পারেন যিনি জীবন রসিক হন। আর যারা জীবন রসিক হয় তারা একটু রঙ্গরসিকতার মধ্যে থাকে। শ্রীরামকৃষ্ণ তো রঙ্গরসিকতার মধ্যে ছিলেন। কেশব সেনের বাড়িতে গেছেন, এই কমল কুটিরে, সেখানে গিয়ে খুব লাল পাড় ধুতি পরে সেদিন গেছেন তখন, এবং গিয়ে দ্যুতি সংবাদ পরিবেশন করছেন। তখন সেই কেশব সেন, সবাই বলছেন যে এত লাল পাড় ধুতি পরে এসেছেন, কারণ কেশবের মন জয় করতে হবে, তাই লাল পাড় ধুতি পরে এসেছি। স্বামী শারদানন্দজির একটা অভিজ্ঞতার কথা আছে। তিনি তো সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তেন। কয়েকদিন এক বন্ধু কলেজ যাননি বলে কলেজ থেকে ফাদাররা বলেছেন খবর নিতে, বন্ধুর বাড়িতে গেছেন, গিয়ে বলেছেন উনি এসছেন। সে বন্ধু আর ডেকে পাঠাচ্ছে না, বাড়ির মধ্যে এসে আছে। একটি ছেলে এসে ঢুকে একটা দুপুরবেলায় একটা তাকিয়া নিয়ে সে নিধুবাবুর টপ্পা গাইতে লাগলো গুনগুন করে। তখন শারদানন্দজি, সে বন্ধুটির পদস্খলন হয়েছিল, বুঝলেন যে এই জন্যেই হয়েছে যে দিনের বেলায় নিধুবাবুর টপ্পা গায়ে তার পাল্লায় পড়েই বন্ধুটির 12টা বেজে গেছে। তিনি নাম বলে পাঠালেন নরেন দত্ত। সঙ্গে সঙ্গে বন্ধুটি ছুটে চলে এলেন এবং দুজনে গাল গল্পে মাতলেন। পাশে শারদানন্দজি বসে আছেন, সেদিকে নজরই নেই। তারপর কিছু হালকা কথা হলো, শারদানন্দজি চলে গেলেন। কদিন পরে মঠে গিয়ে দেখেন যে শ্রীরামকৃষ্ণের সবচেয়ে কাছের মানুষটি হচ্ছে এই ছেলেটি, এবং শ্রীরামকৃষ্ণ নিজে যেহেতু রসিক ছিলেন, এই রসিক ছেলেটিকে তিনি গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ যখন ঘোড়ার গাড়ি করে আসতেন, সেই ঘোড়ার গাড়োয়ান বলতো যে তোমাকে নিয়ে কলকাতায় যাওয়া খুব বিপদ, তুমি এমন হাসির কথা বলো যে হাত থেকে এই ছিটকে চলে যায় তোমার এই যে আমরা সে জিনটা ধরে চালাই, তাই তুমি এত হাসির কথা বলো পেটে খিল ধরে যায়। বিবেকানন্দ তো এত হাসির কথা বলতেন যে খিল ধরে যেত। এবং আরেকটা জিনিসও বিবেকানন্দ অসম্ভব ভালো ক্যারিকেচার করতে পারতেন, অসম্ভব ভালো। ছোট বয়সে বাড়ির সবাইকে নানা রকম ভেঙচি কেটে সে ক্যারিকেচার করতে পারতেন। দুষ্টুমির অন্যতম। হ্যাঁ, দেখবেন যারা ক্যারিকেচার করতে পারে তারা এটা খুব ভালো পারে। এবং মিমিক্রি মাস্টার ছিলেন, শ্রীরামকৃষ্ণও ছিলেন। এবং স্বামীজি গলা নকল করা, ভাবভঙ্গি নকল করা, এগুলো খুব ভালো করে করতে পারতেন। এবং বিদেশে গিয়ে ওই যে আদব কায়দা নকল করেছিলেন, ওটা কিন্তু পার্ট অফ মিমিক্রি। এমনভাবে করেছিলেন ইট বিকেম পার্ট অফ হিজ লাইফ। কিন্তু সেটা ওই
বলেই, দুষ্টু বলেই সম্ভব ছিল। কি হয়, দুষ্টু মানুষেরা যারা সৎ দুষ্টু হয় তারা খুব চৌখোশ হয়। বিবেকানন্দের এই চৌখোশটা ছিল, ভীষণ চৌখোশ ছিলেন। যে কোনো অবস্থায় খাপ খাওয়াতে পারতেন, নিজেকে খাপ খাওয়াতে পারতেন। এবং স্বামীজি যখন ঘুরে বেড়াচ্ছেন, প্রাচ্য পাশ্চাত্যে রয়েছে কি অসাধারণ দেখুন। স্বামীজি যখন যান 1893 সালে, তখন আমেরিকায় এবং ইউরোপে বার্লেস্ক বলে একটা নাচ এসছে, এখনও সেই নাচটা এসছে। সেটা হচ্ছে ছেলেদের টিজ করার নাচ, বুঝলেন। স্বামীজি এক লাইনে লিখেছেন প্রাচ্য পাশ্চাত্যে যে এদেশের অন্নপ্রাশন সবাইতে নৃত্য, এখানে নৃত্য মানে সঙ্গীতের তালে তালে নিজেকে অনাবৃত করে দেখানো, নেংটি নাচ সর্বত্র চোখ সওয়া হয়ে গেছে। স্বামীজি লিখেছেন, এক লাইন মাত্র লিখেছেন। গোটা কমপ্লিট ওয়ার্কস অফ স্বামীজি তাতে এক লাইন রয়েছে, কিন্তু অবজারভেশনটা ভাবুন, এই অবজারভেশনটা হতোই না যদি চোখ না থাকতো। তার গুরুভাই স্বামী শারদানন্দজি এবং মহেন্দ্রনাথ একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছেন এবং বাইরে মানুষ, মানে মহিলারা যাচ্ছেন। স্বামীজি বলছেন এখানে দু ধরনের মহিলা আছে, যারা বিয়ে করে তারা ফেটিয়ে যায়, মানে মোটা হয়ে যায়, আর যারা বিয়ে করে তারা শুটকো মেরে যায়। এই বলে মুখে মুখে কবিতা রচনা করছেন। ছাতি হাতে টুপি মাথে চলছে যত নারী, মুখে তারা মেখেছেন ময়দা ঝুরি ঝুরি। তো এটা সম্ভব হচ্ছে ওই রসিক বলে। আবার ওই রসিকতাটা ওই পরিবারের মধ্যে ছিল। মহেন্দ্রনাথ একদিন বড়নগর মঠে গেছেন, গিয়ে দেখছেন সে কি একটা পুজো হবে। তো শশী মহারাজ খুব মন দিয়ে আলপনা দিচ্ছেন, নিরঞ্জনানন্দজি পুজোর ব্যবস্থা করছেন। তখন মহেন্দ্রনাথ মুখে মুখে বলছেন, মিনসেরা সব কুটনো কুটবি, বাটনা বাটবি, পিনে দিবি আলপনা, মেয়েরা সব কলেজ যাবে, নলেজ পাবে, করবে সাদের বাবুয়ানা। তারপর একদিন ফাই দিয়ে সব ইংরেজি বলা হচ্ছে, সিম্পলিফাই, গ্লোরিফাই, ম্যাগনিফাই। তো সে লাটু মহারাজ একটা বলে ফেলেছেন। তো সঙ্গে সঙ্গে স্বামীজি বলছেন, আরে এ লেটো দেখছি প্লেটোর মতো কথা বলছে। সে শ্রীরামকৃষ্ণ সে হয়েছিল। স্বামীজি একদিন বললেন শ্রীরামকৃষ্ণকে, লো দ্যাট ম্যান ইজ এন্টারিং ইন টু মি। তখন বললেন, আমি মানে জানি। বললেন, বলুন তো মানে কি? বললেন, ওই মানুষটা আমার মধ্যে ঢুকে যাচ্ছে। তো এই শ্রীরামকৃষ্ণকে তো রসিকতা করতে ছাড়েননি। তিনি একটা মুদ্রা রেখে দেখছেন যে সত্যি ঠাকুরের সেরকম হয় কিনা, একবার ছিটকে উঠেছেন ঠাকুর। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা মনে পড়ে, জানি এটা হবে কিনা, ইলিশ মাছ খাওয়া নিয়ে একটা মিথ রয়েছে। স্বামীজি নাকি ওই খাওয়া নিয়ে, আসলে বললাম না যে স্বামীজির যতখানি খাওয়ার গল্প হয়, যখন খেতে পারেননি সে গল্পটা কিছু নেই। স্বামীজি তো বাড়িতে মাংস হতো, খুব ভালোবাসতেন মাংস খেতে, পোলাও খেতে ভালোবাসতেন। পিতার মৃত্যু নামক সংক্রামক ব্যাধি সব ছাড়তে বাধ্য হয়েছিল। স্বামী তুরীয়ানন্দকে চিঠি লিখছেন স্বামী অখণ্ডানন্দকে, যে তুমি ক্ষেত্রীতে কাজ করবে, যদি রাজস্থানে মনে হয় তোমাকে নিরামিষ খেতে হবে, মানুষের সেবার জন্য তুমি নিরামিষই খাবে। স্বামীজি বিদেশে হেনরিয়েটা মুলারের বাড়িতে দিনের পর দিন নিরামিষ খেয়েছেন, কারণ হেনরিয়েটা মুলার নিরামিষ খেতেন। এবং ইটি স্টার্ডিয়ার হেনরিয়েটা মুলারের সঙ্গে স্বামীজি ঝগড়া হয়ে গেল, তার মূল কারণ হচ্ছে খাওয়া নিয়ে, খাদ্যাভ্যাস। তারা নিরামিষ খেতেন। স্বামীজিকে বলতেন যে প্রফেট কখনো মাছ মাংস খায় না, স্বামীজিরা মানতে রাজি হলেন না। তিনি এবং ইলিশ মাছ খাওয়া নিয়ে যে বলা হয়, 2টো ইলিশ মাছ কেনা হয়েছিল মঠের অত লোক, কটা ইলিশ মাছ খেয়েছিলেন স্বামীজি। এবং অসুবিধে কি হয়, একজন নামকরা সাহিত্যিক লিখলেন, যারা বিবেকানন্দ পড়েননি তারা ভাবলেন বুঝি বিবেকানন্দ খুব লোভী ছিলেন। কতদিন যে অনশনে কাটিয়েছেন সেটা কেউ জানলো, সেটা কেউ বললো না। চিকিৎসার জন্য কি বলেছিলেন, জল, হ্যাঁ, তো জল খাওয়া বন্ধ হয়ে গেল। জল খাওয়া, শুধু দুধ খেতে হতো, কবিরাজের চিকিৎসা চলছে, শুধু দুধই খেতেন। ভাবুন তো, এই গরমকালে জল খেতে পারছেন না, দুধ খেচ্ছেন শুধু। কিন্তু স্বামীজি খুব পরিপাটি করে খেতে ভালোবাসতেন, নট ইন হিউজ কোয়ান্টিটি। শিষ্যর বর্ণনা, হ্যাঁ, গ্রহণ লেগেছে, তার আগে স্বামী সব নানা রকম করে রান্না করলেন। জগদীশচন্দ্র বসুর বাড়িতে গেছেন, সেখানে গিয়ে অবলা বসুকে বলছেন, আপনি একটু বাংলাদেশের পূর্ববঙ্গের ঝুল করে দেবেন। হ্যাঁ, ভালোবেসে খেয়েছেন, কিন্তু খুব কোয়ান্টিটিতে খেতেন না, কারণ পরিমিতি বোধটা তো ছিল একেবারে রক্তমজ্জা হাড়ে মেশানো। এই রসিকতাও করতেন পরিমিতি রেখে। সেই রসিকতা কখনো অশ্লীলতা ছিল না, সেই রসিকতা কখনো কাউকে খাটো করা ছিল না, আনন্দের জন্য রসিকতা করছেন। ওই তো বললাম আপনাকে যে দোল খাচ্ছেন একটা বেলগাছে, দেখার জন্য ব্রহ্মদত্ত আছে কিনা। এই রসিকতা তো খুব নির্ভেজাল রসিকতা, সেটা ছিল বিবেকানন্দের মধ্যে।
সেই শিশুটাকে বহন করে বেরিয়েছেন। আর সত্যি কথা বলতে কি 39 বছর বয়সে তো চলেই গেলেন, 40ও হয়নি। আই শ্যাল নেভার লিভ টু সি 40। তাহলে তো তার মধ্যে সে রসিক হবেন, মানুষের পিছনে লাগবেন, এটাই তার ব্যাপার ছিল। আজকে আমরা স্বামীজির দুষ্টুমি নিয়ে কথা শুনলাম। দুষ্টুমি শিখতে শিখতে বা দুষ্টুমি কথা শুনতে শুনতে স্বামীজির খাওয়া, ভোজন রসিকতা, স্বামীজি যে পেটুক ছিলেন না সেটাই আমরা অত্যন্ত মানে এমফ্যাটিক্যালি তরুণবাবু বললেন যে তিনি ভোজন রসিক ছিলেন, ভালো রাঁধিয়েও ছিলেন, বহু জায়গায় রান্না করে তিনি খাইয়েছেন। সুতরাং এইরকম স্বামীজি নামক খনি থেকে আমরা আস্তে আস্তে তরুণবাবুর মুখ থেকে কত সুন্দর এই আশায় আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করি।